মনমোহন সিংকে দেয়া খালেদা জিয়ার প্রতিশ্রুতি বিএনপির রাজনৈতিক অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। প্রায় ৮ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারত সফর করছেন। সবশেষ ২০০৪ সালে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারত সফর করেন। তবে বিরোধী দলীয় নেতার হিসেবে এবারই প্রথম তিনি ১ সপ্তাহের জন্য গেছেন ভারতে। দেশের রাজনৈতিক মহলে তো বটেই, সুধী সমাজেও এই সফরের নানা দিক নিয়ে এখন চলছে জোর আলোচনা। আর এই বিষয় নিয়েই আমাদের আজকের আয়োজন। সাথে আছি আমি আসলাম। ভারত সফরের তৃতীয় দিনে নতুন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর খালেদা জিয়া তার সফরসঙ্গী দিনে পররাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজে যোগ দেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করার কথা ছিল খালেদা জিয়ার। সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন জানান, ওই দুই বৈঠকের সময় ঠিক হয়নি এখনো। এর আগে সকালে হোটেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। রাতে পুরানো দিল্লির লালকেল্লায় যাওয়ার কথা রয়েছে তাঁর। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেয়া খালেদা জিয়ার প্রতিশ্রুতিকে বিএনপির রাজনৈতিক কৌশলে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে দেশের রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করেন তারা। ৭ দিনের সফরে দিল্লিতে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তার প্রতিশ্রুতি, বাংলাদেশের মাটিকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী তৎপরতার জন্য ব্যবহার করতে দেয়া হবে না। প্রধান বিরোধী দলের শীর্ষ নেতার এ সফরকে দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করছেন সাবেক কূটনীতিক ফারুক চৌধুরী। বেগম খালেদা জিয়ার সফরটা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী হয়েছে। মনমোহন সিংকে দেয়া আশ্বাসকে বিএনপির রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। বিএনপির দিক থেকে এবার চেষ্টা করা হচ্ছে এই ইমেজ সংকট থেকে দূর করে এবং দেখানো যে না, আমি ভারত বিরোধী দল হিসাবে আমাকে দেখা ঠিক হবে না, বরং যেখানে যেখানে বাংলাদেশের স্বার্থ জড়িত আছে সেই ইস্যুগুলো আমি সামনে তুলে আনব। তবে বাংলাদেশকে ব্যবহার করা হবে, ভারতের মিলিটেন্সিরা ব্যবহার করবে, সেই জায়গাটায় আমি জিরো টলারেন্সে আসতে রাজি আছি। খালেদা জিয়ার এ সফরের মধ্য দিয়ে দলটির প্রতি ভারতের মনোভাবেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কতখানি দিল্লি তার কথা মতন কি বলা হয় বিশ্বাস করবে, সেটা আমি মনে করি যতদিন কাজে না আসবে ততদিন হয়তো কিছুটা হয়তো তাদেরও সন্দেহ থাকবে। ভারতীয়রা বুঝবে যে আমাদের যে বিরোধী দল আছে তাদের স্ট্যান্ডটা কি বিভিন্ন ইস্যুতে। খালেদা জিয়ার সফরকে এই অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণে পরিবর্তনের বড় প্রেক্ষাপটে দেখার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। চলে যাচ্ছে আলোচনায়। জনাব হুমায়ুন কবির, স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমে যে জিনিসটি জানতে চাই যে বাংলাদেশের ভূখণ্ড ভারত বিরোধী কর্মকাণ্ডের জন্য আর কখনো ব্যবহার হতে দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়া এমন একটি ঘোষণা দিয়েছেন। মনমোহন সিংকে তাদের বৈঠকে বিষয়টি বলেছেন তিনি। মনে করা হচ্ছে যে বিএনপির রাজনৈতিক যে অবস্থান তাতে একটি বড় পরিবর্তন আসতে পারে এই ঘোষণার মাধ্যমে। আসলে কি কোনো পরিবর্তন আসবে, আপনি কি মনে করেন? এটা নিঃসন্দেহে বলা চলে যে এটা বিএনপির যে অবস্থান তার থেকে বিএনপি সরে এসছে, এটা বলা চলে। এখন যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে কথা বলার সময়তে আমাদের বিরোধী দলের নেত্রী এই তার অবস্থানটাকে ব্যাখ্যা করেছেন এবং আমরা বিশ্বাস করি যে এটা ভারতের পক্ষ থেকেও বিষয়টাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কিন্তু যেটা দরকার হবে সেটা হচ্ছে ভারত যার জন্য অপেক্ষা করতে চাইবে সেটা হচ্ছে যে বিএনপি তার এই প্রতিশ্রুতি কিভাবে রক্ষা করে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে গত ৩ বছরে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যে ধরনের গতি সঞ্চারিত হয়েছে এবং সেই গতিটা ইতিবাচক, বহুলাংশেই ইতিবাচক, সেই গতিটা বিএনপি নিজের স্বার্থেই এবং বাংলাদেশ সম্পর্ককে সামনে নিয়ে যাওয়ার জন্যই এই ধরনের বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করা প্রয়োজন হবে।
ভারতের গণমাধ্যমেও এই সফরকে ঘিরে বলা হচ্ছে যে বাংলাদেশের সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি বা কৌশল থেকে নয়াদিল্লি বিএনপির দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। এই বিষয়টি কেমন মনে হচ্ছে? এটা খুবই আমার কাছে খুব অস্বাভাবিক কোনো বিষয় মনে হয় না। আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে এসে আমরা সম্পর্কটাকে এ দল ও দল আমরা করে ফেলছি। আসলে যেটা দরকার বা মূল সম্পর্কের যে মৌলিক ভিত্তি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত দুটো দেশ এবং দু দেশের জনগণ, সম্পর্কের মৌলিক ভিত্তি সেটাই। এখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা আসেন ক্ষমতায় তারা জনগণের স্বার্থকে সংরক্ষণ করার জন্য অথবা দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন। কাজেই এক্ষেত্রে আমি মনে করি আমাদের মৌলিক যে জায়গাটায় আমাদের দৃষ্টিটা আবদ্ধ থাকা দরকার সেটা হচ্ছে দু দেশের মানুষের সম্পর্ক কিভাবে যাবে এবং দুটি দেশের সার্বভৌম দেশের সম্পর্ক কিভাবে চলবে সেই দিকটাতেই মনোযোগী হওয়া প্রয়োজন। কাজেই ভারত যে কাজটা করছে এখন অথবা বিরোধী দলের নেত্রীর ভারত সফরের মধ্য দিয়ে যে জিনিসটা প্রতিষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে ভারত এই দেশের জনগণকে যারা প্রতিনিধিত্ব করে সকল রাজনৈতিক দলের সাথেই তারা যোগাযোগ রক্ষা করতে চাইছে। এবং এখানে আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয় থাকছে সেটা হচ্ছে যে ভারতে গিয়ে বা ভারত দুপক্ষের সাথে যোগাযোগ করছে, আমরা তো এখান থেকে কিছু শিখতে পারি। আপনি বলছিলেন যে সম্পর্কটা আসলে দুদেশের মানুষের এবং সেই সম্পর্কের উন্নয়ন করাই হচ্ছে মানে একটি দেশের সরকারের দায়িত্ব, কিন্তু সবসময় আমরা দেখে এসেছি যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা আসলে শেষ পর্যন্ত মানুষের সম্পর্কেই থাকেনি, এটা অনেকটা রাজনৈতিক দল ভিত্তিক এরকম একটা ধারণা আমাদের এখানে আছে। এই যে সফর বিএনপি চেয়ারপারসনের, এই সফরের পরে আসলে বিএনপির প্রতি ভারতের মনোভাবে কি কোনো পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? পরিবর্তনের ইঙ্গিতগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন আজকে এই সফরটা উপলক্ষে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমরা যদি একটু পেছন দিকে যাই তাহলে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন গত বছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশে এসেছিলেন তিনি কিন্তু বিরোধী দলের নেতার সাথে দেখা করেছেন। এর পরে ধরেন ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি যিনি এখন ভারতের রাষ্ট্রপতি তিনিও এসে দেখা করেছিলেন এবং বাংলাদেশের বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় কিন্তু এই এখনকার যে সফরটা এখন হচ্ছে সেটি অনুষ্ঠিত হচ্ছে। কাজেই এই বিষয়টা সফর উপলক্ষে আলোচনার একটা ধরতে পারেন আপনি আলোচনা আমরা করছি, কিন্তু তার আগেই কিন্তু একটা ধারাবাহিকতা আছে। কাজেই একটা প্রাথমিক প্রক্রিয়া আরো আগেই শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে ভারত এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং আমার ধারণা এবং আমার সাথে আমার যারা সহকর্মীরা আছেন একটু আগেই কথা আপনারা শুনছিলেন তারাও সেটা মনে করেন যে এটার একটা ইতিবাচক প্রভাব আসবে। এবং এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকার এবং ভারতের সরকার দু দেশের সম্পর্ক চালিয়ে নিচ্ছেন, কিন্তু তার বাইরেও তো বিরাট বড় পরিসরে দুই দেশের মানুষের অন্যমত থাকতে পারে। কাজেই সে অন্যমতটা কি বা অন্য ধারণাটা কি সেটা জানাও কিন্তু সম্পর্ককে আপনি একটা বাস্তব অবস্থার ভিত্তিতে দেখার জন্য প্রয়োজন। এবং আমার বিশ্বাস যে ভারত দুদিক থেকেই বাংলাদেশের দিক থেকেও বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের সাথে কথা বলে ভারত বাংলাদেশের সাধারণ অবস্থাটা বাংলাদেশের মানুষের ভাবনার একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাবে। একইভাবে আমাদের বিরোধী দলের নেত্রীও কিন্তু ওখানে গিয়ে সরকারের লোকজনের সাথে যেমন কথা বলছেন সরকার নেতৃবৃন্দের সাথেও কথা বলছেন। কাজেই তার পক্ষেও কিন্তু ভারতের সরকার এবং ভারতের সরকারের বাইরের লোকজনের কি ধারণা বাংলাদেশ সম্পর্কে সেটা জানবার সুযোগও কিন্তু হয়েছে। কাজেই আমি মনে করি দুদিক থেকে কিন্তু এই সম্পর্ক আমাদের সম্পর্কটাকে ইতিবাচকভাবে সম্মানজনকভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এখানে এই বিএনপি চেয়ারপারসনের এই সফরকে ঘিরে সবচেয়ে বেশি যে আলোচনাটি এখন চলছে সেটি হচ্ছে আগামী নির্বাচন কেন্দ্রিক, যে আগামী নির্বাচনে তাই একটি সুফল পেতেই হয়তো বিএনপি চেয়ারপারসন এই সফরে গেছেন। সম্প্রতি তিনি আরো বেশ কয়েকটি প্রভাবশালী দেশও সফর করে এসেছেন। আসলে কি আগামী নির্বাচনে এর কোনো ফল আমরা পেতে যাচ্ছি, এরকম কিছু কি আপনি মনে করেন? নির্বাচনে ফলাফল নির্ভর করবে দলের কর্মসূচি, তারা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে কতটা বিশ্বাসভাজন হতে পারেন তার উপরে। বিদেশের সাথে সম্পর্ক নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে এটা আমি মনে করি না। তবে
যেটা হয় যে এখন আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আভ্যন্তরীণভাবে যেমন আমাদের সরকার পরিচালনা বা ক্ষমতায় থেকে ক্ষমতার যে দায়িত্ব আছে সেগুলো পালন করার জন্য কিছু বিশেষ ধারণা, পেশাগত দক্ষতা এগুলো থাকবার দরকার হয়, ঠিক তেমনি ভাবে বিদেশের ব্যাপারটাও কিন্তু তাই। আমাদের দেশের রাজনীতিতে কি এটা একটা বড় ভূমিকা রাখে না, বা নির্বাচনের উপর বড় একটি ভূমিকা রাখে না? কিছু ভূমিকা তো রাখে, কিছু ভূমিকা নিশ্চয়ই রাখে, এবং সেটা আজকাল বিশ্বায়িত পৃথিবীতে আমরা বাস করছি, সবাই সবার উপর প্রভাব বিস্তার করছি কম বেশ। তো কাজেই সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারত বলুন, চীন বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, এই যে বড় দেশগুলো যারা আছে, যারা আমাদের শুধু আমাদের রাজনীতি নয়, আমাদের অর্থনীতি এদের সাথে সংশ্লিষ্ট, আমাদের বিদেশ থেকে আয় এর সাথে সংশ্লিষ্ট, আমাদের এখানে বিনিয়োগের সাথে এদের সংশ্লিষ্টতা আছে। কাজেই এই দেশগুলোর সাথে ভালো সম্পর্ক কিন্তু আমাদের রাজনৈতিক কারণেই প্রয়োজন না, রাজনৈতিকটা দরকার, অনেক বিস্তৃতভাবে অন্যান্য আমাদের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো এর সাথে কিন্তু সংশ্লিষ্ট। কাজেই এই দেশগুলোকে আমরা ওইভাবেই দেখলে আমার মনে হয় সম্পর্কের গভীরতাটা আমরা বুঝতে পারব। এবং পাশের দেশগুলোর সঙ্গে আমাদের যে অন্যান্য সুযোগ সুবিধা বা লেনদেনের বিষয়গুলো আছে সেগুলো বোধহয় অনেকটা সহজ হয়ে আসে। নিশ্চয়ই, এবং যেমন ধরুন ভারত এবং চীন আমাদের দুই নিকট প্রতিবেশী, প্রতিবেশী আমরা যে বাংলাদেশ বছরে যে আমদানি করে তার এই দুই প্রধান দেশ থেকে কিন্তু আমরা সবচাইতে বেশি আমদানি করছি। কাজে আমরা চাই বা না চাই এই আমদানি, এই সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক কিন্তু আমাদের সম্পর্ককে ডিফাইন করে বা এটাকে সংজ্ঞায়িত করে। তারপর ধরুন আমরা প্রতি বছর ভারতে 500,000 বা 5 লাখ লোক ভারত সফর করছে। সেটা ধর্মীয় কারণে আছে, সেটা ব্যবসা বাণিজ্যের কারণে আছে, শিক্ষার কারণে আছে, স্বাস্থ্যের কারণে আছে। এই জিনিসগুলোকে তো আমরা অস্বীকার করবার কোনো উপায় নেই। একইভাবে বাংলাদেশ ভারতের একটা বড় অর্থনৈতিক বা ইকোনমিক পার্টনার, সেখানে ভারতেরও এখানে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবার জন্য তার একটা অর্থনৈতিক কি বলা যায়, অর্থনৈতিক একটা রেশনাল বা একটা রিজন তার কাজ করছে। একইভাবে চীনের সাথেও তাই। চীন আমাদের নাম্বার 1 ইম্পোর্ট সোর্স এখন বাংলাদেশে। চীন আমাদের নিকট প্রতিবেশী, পৃথিবীর সবচাইতে বড় অর্থনৈতিক শক্তি আগামী 15-20 বছর পরে। তার সাথে সম্পর্ক, এটা তো আমার নিজের স্বার্থে এবং তাদের নিজের স্বার্থেই সম্পর্ক বাড়ানো দরকার। এবং সেক্ষেত্রে আমি দুদিক থেকেই একটা দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিকভাবে এক ধরনের সাহায্য বা এক ধরনের পারস্পরিক প্রয়োজনীয়তাটাকে দেখছি। এই অঞ্চলে ভূ রাজনৈতিক সমীকরণে একটা পরিবর্তন ঘটছে। বিএনপি চেয়ারপারসনের এই সফরকে সেই দৃষ্টিকোণ থেকে কতটা দেখার সুযোগ আছে? আসলে অনেকটাই সুযোগ আছে। যেমন ধরুন আপনি যেটা বললেন যে ভূ রাজনৈতিক পরিবর্তনটা হচ্ছে, এটা তো আজকে আমরা সবাই জানি যে বিশ্বের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু আস্তে আস্তে সরে এশিয়ার দিকে আসছে। এবং এশিয়াতে যদি আপনি লক্ষ্য করেন বা যেটা বিশ্লেষকরা এখন বলছেন যে চীন এবং ভারত দুটো উদীয়মান অর্থনৈতিক শক্তি, তারাই হবে এই নতুন এশীয় ভিত্তিক দুটো পয়েন্ট। তার সাথে সাথে আসিয়ানও কিন্তু ভারতের প্রায় কাছাকাছি পর্যায়ে আছে অর্থনৈতিক উন্নয়নের গতির দিক থেকে। এই তিনটা শক্তি কিন্তু তিনটা শক্তির উত্থান ঘটছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ ঠিক এই তিনটা শক্তির মাঝখানে বসে আছে। এবং এখন সিদ্ধান্তটা আমাদের, আমরা কিভাবে এই তিন অর্থনৈতিক শক্তির উত্থানকে আমাদের স্বার্থে বা আমাদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজে লাগাবো। সেই দিক থেকে বিবেচনা করলে আমি মনে করি যে আগামী দিনে বাংলাদেশকে আমরা যে একটা মধ্য আয়ের বাংলাদেশ বা তারও উপরে যদি দেখতে চাই, তাহলে নিশ্চিতভাবেই আমরা এই তিন শক্তির সাথে কিভাবে কানেক্টেড থাকবো বা কানেক্টেড হব, সেটা একটা জরুরি বিষয়। এবং আগামী দিনের বাংলাদেশের কূটনীতির প্রধান বিষয়টাই হবে কিন্তু এই তিন শক্তিকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। এখন সেই প্রেক্ষাপট থেকে যদি বিচার করি তাহলে লক্ষণীয় সেটা হচ্ছে যে বিরোধী দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত সপ্তাহেই কিন্তু তিনি চীন থেকে ফিরে এসেছেন এবং চীনে গিয়ে তিনি বাংলাদেশের এই বিবর্তনশীল প্রেক্ষাপটটাকে তিনি তুলে ধরে বাংলাদেশ চীনের সাথে কিভাবে সম্পৃক্ততা বাড়ানো যায়, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর করা যায়, সেটা নিয়ে আলোচনা করেছেন। এবং তারপর কিন্তু তিনি এই ভারতের এখনকার সফরটা করছেন। কাজেই এখানে একটা
তিনি এক ধরনের যেটাকে বলা যায় আর কি, তিনি চীনে যে মতামতটা পেয়েছেন সেটাকে তিনি হয়তো ভারতীয়দের কাছে পৌঁছে দিতে পারছেন, এবং বাংলাদেশ কিভাবে দেখছে ভারত এবং চীনকে সেটাও তিনি হয়তো তাদের সাথে আলোচনায় তুলে আনতে পারেন। এবং এখানে বাংলাদেশ যদি বিশ্বাসযোগ্যভাবে এই তিন পক্ষের সাথে কাজ করতে পারে, তার চাইতে উত্তম কূটনীতি তো আর হওয়ার কিছু নেই। এবং সুফলটা বাংলাদেশ অনেকখানি পেতে পারে, অনেক বড় সুফল পাবে। এবং সেক্ষেত্রে আপনি দেখেছেন যে চীনে থাকাকালীন সময়তে বিরোধী দলের নেত্রী ডিপ সি পোর্ট নিয়ে কথা বলেছেন, এবং সেই ডিপ সি পোর্টে কিন্তু চীনের অংশগ্রহণ থাকতে পারে, ভারতের অংশগ্রহণ থাকতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকতে পারে, কোরিয়ার অংশগ্রহণ থাকতে পারে, মধ্যপ্রাচ্য থেকে যারা এই ধরনের পোর্ট ম্যানেজমেন্টে তাদের এক্সপার্টিজ আছে, আবুধাবি, ওই ধরনের রাষ্ট্রগুলোকে আমরা নিতে পারি। এবং তাতে করে যেটা হবে, বাংলাদেশ এই অঞ্চলের উদীয়মান অঞ্চলের একটা কেন্দ্রবিন্দু বলতে পারেন আপনি হিসাবে আবির্ভূত হতে পারে। এবং সেক্ষেত্রে নেতৃত্ব বা এই পর্যায়ে বিরোধী দলের নেত্রী বা প্রধানমন্ত্রী পর্যায়ের যে আলোচনা বা যোগাযোগ, এটা একটা বড় ধরনের লিফট হিসাবে আমরা দেখতে পারি। খালেদা মনমোহন বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানিগুলোর যে চুক্তি সেগুলো হওয়া, পানি বন্টন এবং বাণিজ্য ঘাটতি সহ নানা অমীমাংসিত বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং এই বিষয়গুলো আসলে কতখানি সুফল আমরা পেতে পারি এ ধরনের একটি বৈঠক থেকে, যেখানে রাষ্ট্রীয় পর্যায়ে এই একই বিষয়গুলো নিয়ে এর আগে বৈঠক হয়ে গিয়েছে, সেখানে বিরোধী দলীয় নেতার বৈঠক থেকে আসলে কতখানি সুফল আমরা পেতে পারি? আমরা সুফল পাওয়ার যথেষ্টই সুযোগ আছে। তার কারণ হলো যে আপনি যেটা বললেন যে এই বিষয়গুলো অমীমাংসিত, এবং বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী পর্যায় থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে কিন্তু ভারতের কাছে এই মেসেজটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষ চায় এই সমস্যাগুলো দ্রুত সমাধান হোক। এবং এই সমস্যার সমাধানের জন্য কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তিনি কমিটমেন্ট দিয়েছেন, এরপরে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন, ভারতের কর্মকর্তা পর্যায়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন হয় তখন এই বিষয়গুলো নিয়ে প্রতিশ্রুতি আসছে। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে এটা বাস্তবায়ন চাই, এবং সেই ধরনের বাস্তবায়ন প্রক্রিয়া বা এটাকে দ্রুত সামনে নিয়ে যাওয়ার জন্য বিরোধী দলের নেত্রীর মতো এরকম হেভিওয়েট ভিউ পয়েন্ট বা হেভিওয়েট যদি গিয়ে সেখানে ভারতের কাছে প্রস্তাবটা করে, নিশ্চয়ই ভারত সেটা বুঝতে পারবে যে এর জাতীয় পর্যায়ে বিষয়টাকে আমরা কত গুরুত্বপূর্ণ ভাবে, যেহেতু একই বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়েও আলোচিত হয়েছে বিরোধী দলীয়, তার মানে তাদের কাছে হয়তো একটি বিষয় প্রতীয়মান হতে পারে যে তাদের বাংলাদেশের সরকার এবং বিরোধী দল এই বিষয়গুলোতে তাদের জায়গাটা একই ধরনের, অবস্থানটা একই ধরনের, এবং সেটা বাংলাদেশের মানুষের মনের কথার প্রতিধ্বনি, এবং বাংলাদেশের মানুষের অনুভূতিটাই কিন্তু সম্মিলিতভাবে তাদের কাছে উপস্থাপিত হচ্ছে। তো কাজে সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, নিশ্চিতভাবেই বা বিরোধী দলের নেতার বক্তব্য বাংলাদেশের অবস্থানকেই সুদৃঢ় করবে। টিপাই মুখ বাঁধ নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, এবং এই জায়গাটাতে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন যে আশঙ্কার বিষয়টি আছে আমাদের সামনে, বেগম খালেদা জিয়া সেই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন মনমোহন সিংকে, এবং মনমোহন সিং বারবারই বলেছেন যে তাদের উপর যেন বিশ্বাস রাখা হয় যে বাংলাদেশের কোনো স্বার্থে আঘাত আনে এমন কোনো কাজ ভারত সরকার করবে না। কিন্তু তিনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ভারতের রাজ্য অন্য যে সরকার আছেন তারা যদি এই বিষয়টিতে আসলে একমত না হন, তাহলে আসলে এটা কতখানি রক্ষা করা সম্ভব হবে মনমোহন সিং এর পক্ষে? আপনার প্রশ্নের জবাবটা কঠিন, তবে এটা দুই রাষ্ট্রের মধ্যে যখন আমরা সম্পর্ক বজায় রাখি বা সম্পর্ক পরিচালনা করি তখন নেতৃত্বের প্রশ্ন করবার একটি কারণ হচ্ছে যে তিস্তার পানির চুক্তি হবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা করতে পারিনি। আপনি ঠিকই বলেছেন, এবং ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতেও একটা বড় ধরনের পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনটার কিছু কিছু ইতিবাচক নেতিবাচক দুটো প্রভাবই কিন্তু আমাদের উপর আসছে। এবং এই দিক থেকে আমরা আশা করছি যে ভারতের কেন্দ্রীয় সরকার তার এই ধরনের বিবর্তনশীল আভ্যন্তরীণ রাজনীতির অবস্থাটাকে মনে রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে চালাবেন সেটা নিয়ে বিশেষভাবে ভাববেন, এবং সেক্ষেত্রে যদি আমরা কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরাও কিন্তু এই অবস্থাটা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ ভারতের এই ধরনের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের জন্য সচেষ্ট হতে হবে।
পুরো পুরো সফর সম্পর্কে এক কথায় যদি কিছু একটু বলতে চান। এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, তবে যেটা থাকছে সেটা হচ্ছে যে ইতিবাচক, কিন্তু এখানে অনেকগুলো কঠিন প্রশ্ন আসবে। সেটা বিএনপি বা বিরোধী দলের নেত্রী তিনিও এটাকে ফেস করবেন, এবং ভারতের দিক থেকেও সেটা ভারতকেও যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি রক্ষার দায়িত্বটা কিন্তু তাদের উপর থাকছে। এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা যা মনে করি সেটা হচ্ছে ভারতের সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, যেটা সম্মানজনক ভিত্তিতে হবে এবং দ্বিপাক্ষিকভাবে আমাদের উভয়ের জন্য মঙ্গলজনক হবে, সেটাই আমরা চাই। জনাব হুমায়ুন কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকে সারাদিনে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকবেন।